বাংলাদেশি কোনো নায়িকা কাস্টিং করলে শাকিবের ছবি আসলে ফ্লপ হবে। বাংলাদেশি নায়িকারা যথেষ্ট ভালো অভিনয় করে, কিন্তু তাদের আপনারা কাস্টিং করেন না। সিনেমার লগ্নির কত টাকা ভাইয়ার আর কত টাকা শাহরিন সুমি আপুর? আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে আমার হাজব্যান্ড। এখানে কি কি ঠিক নাই, কি কি ঠিক করা উচিত, বিশেষ করে হল মালিকদের ক্ষেত্রে? আমি যে পার্সেন্টেজটা পাই, ইটস আ ভেরি স্মল পার্সেন্টেজ। আমি একটু বেশি খাই, ওনাকে একটু কম দেই। আমি ট্যাক্স পে করছি, বাট আমি জানি না আসলে তার ট্যাক্স পে করছে কিনা। সিনেমাটা রিলিজ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে যারা প্রযোজনা করতে চায় তাদের প্রযোজনা করা উচিত। তো আমাদের উচিত একটা ফিল্ম সিটি যেখানে আমরা সব ধরনের সুবিধা পাবো। টিকেটিং হলে অনেক কিছু সহজ হয়ে যেত। শাকিব খানের সাথে কি উপর বাংলার কাউকে নেবেন? মালয়েশিয়া আবার চলে যাচ্ছেন কবে? মালয়েশিয়াতে আমি মোস্ট প্রবাবলি ফার্স্ট উইক অফ মে। শর্ট ব্রেক নিতে হবে আমার নেক্সট ফিল্মের কাজ শুরু করার আগে। কিন্তু এই সময়টা দেশে থাকাটা খুব জরুরি ছিল না? হয়তো 2 সপ্তাহের জন্য যাবো, তো খুব বেশি একটা প্রবলেম হবে না। অনেক গল্প আছে আপনার সাথে, তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। প্লিজ প্লিজ। দর্শক সবাইকে ওয়েলকাম করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট অ্যান্ড কাট। এই পুরোটি অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে আছেন বরবাদ ছবির প্রযোজক শাহরিন সুমি। সুমি আপু, আপনাকে অনেক অনেক স্বাগত এবং অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। অনেক গল্প আছে আপনার সাথে, যেটা বলছিলাম। তার আগে আমাদের একটু ফর্মালিটিজ অনুযায়ী ওখানে কাট আছে, ওখানে আনকাট আছে। আপনি দু জায়গা থেকে প্রশ্ন নিতে পারবেন। আমরা কোথা থেকে আগে যাব, কাট থেকে না আনকাট থেকে? আনকাট থেকেই যাই। আচ্ছা, আনকাট থেকে যাই। আচ্ছা, আমরা নিচ্ছি। প্রথমবার সিনেমা প্রযোজনা করে কি মনে হলো? পুরো ইন্ডাস্ট্রির লোকজনের সাথে কাজ করার একটা এক্সপিরিয়েন্স তো খুব ভালোই থাকে। একটু হেকটিক যায়, অনেক কিছু করতে হয়, প্রিপারেশন নেওয়া থেকে শুরু করে একদম শুটিং শেষ করে সিনেমাটা রিলিজ দেওয়া পর্যন্ত। ইটস আ লং জার্নি আমি বলবো, আর আমার জন্য তো অনেক বেশি লং ছিল। ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, যেটা আমি মানে এই সিনেমাটা বানাতে গিয়ে বুঝলাম, এবং সিনেমাটা রিলিজ হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে দেয়ার ইজ সো মাচ অফ পোটেনশিয়াল ইন দ্য ইন্ডাস্ট্রি। আমার মনে হয় যে যারা প্রযোজনা করতে চায় তাদের প্রযোজনা করা উচিত, যাদের ইচ্ছা আছে। কিন্তু আপনি তো এই লাইনে একেবারেই নতুন, হ্যাঁ, তো ওই আগে থেকে কোনো কিছু লার্নিং ছিল কিনা, কিংবা এসে শিখেছেন? লার্নিং বলতে আমি আসলে সিনেমাটা আমার প্রথম, বাট আমি এর আগে নাটক বানিয়েছি। সো আমার প্রযোজনার ক্ষেত্রে বলবো যে নাটকের তো প্রযোজক আমি আগেও ছিলাম, বাট সিনেমার প্রযোজনা তো অন্যরকম একটা ইস্যু। সিনেমার প্রযোজনা অনেক বড়, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমার আসলে ওই একটু ছোট ছোট এক্সপিরিয়েন্স মিলেই জাস্ট একটু সাহস করে কাজটা করতে খুবই আগ্রহী ছিলাম আমি, যে দেখি কি হয়। আর প্রযোজনার আমাকে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছে আমার হাজব্যান্ড। বাংলাদেশ ইন্ডাস্ট্রি তো গ্রো করছে, দেখো যদি মনে কর যে সাস্টেইনেবল ইন্ডাস্ট্রি, তো দেন ইউ শুড স্টার্ট সামথিং বিগ। ভাইয়া কিন্তু বাংলাদেশি না, আমরা যতটুকু জানি। উনি বাঙালি না, ভাইয়া উনি শ্রীলঙ্কান। আচ্ছা, শ্রীলঙ্কান মুসলিম। সো উনি ইন্টারেস্টেড ছিল খুব বেশি। উনি আমাকে বলছিলেন যে ইন্ডাস্ট্রিটা গ্রো করছে, ইউ শুড লুক ইনটু ইট। মানে আমি তো আসলে আমার বুঝের বয়স বেশিরভাগটাই বাইরে কাটিয়েছি। সো উনি বলছে দেশেও তো অনেক কিছু আছে, চেষ্টা করে দেখো যদি তোমার ভালো লাগে। কারণ আমি আসলে খালি বসে থাকতে পারি না, আর আমার মালয়েশিয়াতে আমার যে বিজনেসগুলো সেটা খুব অটোমেটেড চলছে। সো আমি মাঝে মাঝে বোর ফিল করি। সিনেমার লগ্নির 12 কোটি টাকার মধ্যে কত টাকা ভাইয়ার আর কত টাকা শাহরিন সুমি আপুর? আমি জানি না এমন কোশ্চেন কেউ করেছে কিনা। না, উনি যেমন একটা আমাকে বাজেট ধরে দিয়েছিলেন, যে মানে কারণ আমরা সিনেমাটা যখন প্রথম কাজটা শুরু করি, স্ক্রিপ্টটা নিয়ে বসি, তখন আমাদের বাজেট একরকম ছিল। স্ক্রিপ্টটা শেষ হওয়ার পর যখন আমরা পুরো অ্যারেঞ্জমেন্টটা শুরু করলাম, তখন বাজেটটা বেড়ে দ্বিগুণ হয়ে গেল। অ্যারেঞ্জমেন্টের পর যখন আরও কিছু জিনিস অ্যাড হলো, মানে ফাইনাল স্ক্রিপ্টে যখন আসলাম, তখন আমাদের সেটারও ডাবল হয়ে গেল। তো ওনার ডাবলটারও ডাবল হয়ে গেল। তো উনি বললো যে আমাকে, যে আমার তো একটা বাজেট তুমি দিয়েছিলে, তো সেই বাজেটের পর যেটা আসে ওটা তোমাকে ইনভেস্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। ভাইয়ার টার্গেট ছিল কত? ভাইয়া টার্গেট ছিল যে 10-এর মধ্যে উনি করবে। আচ্ছা, বাট ফাইনালি যদিও মানে পুরো ফান্ডটাই উনিই করেছেন, বাট ওইটা আমরা পরে মানে সিনেমার একদম শেষ যখন হবে তখন আমরা এটা মানে বুঝে নেব যে কে আর কত। কারণ আমাদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আছে দুজনের মালয়েশিয়াতে, তো সো উই উইল সি। ভালো একটা সাপোর্ট করেছে আর কি। ডেফিনেটলি আমি বলবো যে সাহসটাও পেয়েছেন অবশ্যই। কারণ আমি যদি একা করতে হতো, আমি হয়তো এত হাই বাজেটের সিনেমা হয়তো করতে সাহস করতাম না। আর বিং ইন ফরেনার, হি ওয়াজ লাইক খুবই সাপোর্টিভ ছিল। আর আমি বলবো যে ফরেনার হয়ে অন্য একটা কান্ট্রিতে ইনভেস্ট করা, মানে
আমি সেটাই ভাবছিলাম যে এই দেশের মানুষের টেস্ট বোঝা, এই দেশের কাকে নিয়ে কাজ করবে, হয়তো আপনি জানেন সবকিছু, তারপরেও এটা তো সিনেমা আসলে। আমি তারপরে বলবো আমার চাইতে বেশি রিসার্চ উনি করেছেন। আমি তো জানি, টুকটাক জানি, বাট বিফোর কি শাকিব খানকে চিনতেন আগে থেকে? হ্যাঁ, শাকিব ভাইকে বাংলাদেশের মুভি দেখেছেন না? হয় না যে ফরেনার হলে আদৌ দেখি কিনা? উনি দেখেছেন বলতে কি, উনি যখন চিন্তা করছেন কাকে কাস্ট করবেন, বা হৃদয় যখন বলছিল যে শাকিব ভাইকে নিয়ে কাজ করলে ভালো হবে, মাই হাজব্যান্ড স্টার্টেড ওয়াচিং শাকিব ভাইস মুভি, অ্যান্ড তখন উনি বলেছে আসলে এই ক্যারেক্টারটা শাকিব ভাইকে ছাড়া আসলে অন্য কাউকে মানাবে না। তার মানে এর আগে উনি শাকিব খানের কোনো কাজ দেখেননি? উনি হয়তো দেখেছেন যে বাংলাদেশের সিনেমা একটা রিলিজ হচ্ছে, এর আগে মানে অনেক প্রিয়তমা এসছে, আমি কখনো হয় না যে স্ক্রল করতে করতে দেখছি বা কিছু বইয়ের সাথে একটু দেখা, হ্যাঁ ওইরকম দেখছে, বা আমি কখনো দেখছি ভাই আপনার সাথে বাংলা কোনো মুভি দেখে ওইটুকু হয়তো বা সে দেখছে যে হ্যাঁ এটা শাকিব খান, এই জিনিসগুলো হয়তো উনি দেখছেন, এটা সিয়াম, এটা নিশো, মানে এইভাবে করে উনি দেখছেন হয়তো, বাট উনি মানে কার কতটুকু অ্যাকসেপ্টেন্স বাংলাদেশে, বা কে আসলে কত বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছেন, অতটা রিসার্চ উনি তখন করেনি। বাট যখন এই সিনেমাটা কাজ করার জন্য এসেছেন, যখন আমি বললাম যে ঠিক আছে আমি করছি, তুমি যদি সাপোর্ট করো তো আমি করব, তখন শাকিব ভাইয়ের সিনেমা দেখা শুরু করলেন। বাংলাদেশের লোকজন, দর্শক কী ধরনের সিনেমা পছন্দ করে, আর আমরা স্বভাবত আমরা অ্যাজ এ অডিয়েন্স, মানে উনি সবসময় বলে বিফোর আ প্রডিউসার ইজ অ্যান অডিয়েন্স, তো অ্যাজ এ অডিয়েন্স হোয়াট টাইপ অফ মুভি হি ওয়ান্টস টু ওয়াচ, তো ওইটা চিন্তা করেই কিন্তু উনি বলছে সিনেমাটা আসলে এইভাবে না এইভাবে হওয়া উচিত, মানে যে কোনো কিছুতে সিনেমার ভালোর জন্য, মানে স্ক্রিনে দেখতে ভালো লাগবে, বড় পর্দায় যতটুকু দেখানো যায়, তো ওইটুকু চিন্তা করে উনি কোনো কিছুতে কম্প্রোমাইজ করেননি। এবং আমাকে বলছে, আমি অনেক জায়গায় অনেক খিটপিট করতাম, এটা কেন ওইটা কেন, তো হয় না যে মানে কন্ট্রোল করাটা এক্সপেন্ডিচার, তো উনি বলতে যে না এটা এখানে লাগবে, এটা স্ক্রিনে ভালো লাগবে। চমৎকার একটা সাপোর্ট পেয়েছেন ভাইয়ের কাছ থেকে। অসম্ভব। আর হৃদয় ভাইয়ের সাথে কি আগে নাটকে কাজ করা হয়েছিল? আমি বলবো ম্যাক্সিমাম নাটকই হৃদয় বানিয়েছিল, বাট তখন হয় না যে আমি দেশে থাকি না, যে মাঝে মাঝে আসি, সপ্তাহ দেখ থাকি চলে যাই, হৃদয় আমার জন্য নাটক বানাতাম, ইট ওয়াজ মোস্ট অফ লাইক ইনভেস্টমেন্ট। আমি এই জায়গাটা আপনাকে আসলে স্যালুট দিতে চাই, যে হয় না যদি সিনেমা কেউ প্রযোজনা করে তখন দেখা যায় যে না ফিল্মের কোনো পরিচালককে নিলাম, কিংবা অনেকে দেখা যায় ওপার বাংলার যৌথ প্রযোজনাও হয়, কিছু দেখা যায় বানাচ্ছে, তো সেই জায়গা থেকে নাটকের একজন ডিরেক্টরকে সাপোর্ট করা, চুজ করা এবং তাকে সিলেক্ট করা, সেই কাজটা আপনারা করেছেন, এবং হৃদয় ভাইও তার বেস্ট এফোর্ট দিয়ে কাজটা করেছে এবং দেখিয়ে দিয়েছে তার এত ভালো একটা কাজ। যে এখন যেটা হবে হৃদয় ভাইয়ের ক্ষেত্রে যেটা বলবো যে প্রযোজকের অভাব হবে না, সো আপনি কিন্তু এই জায়গা থেকে হৃদয় ভাইকে অনেক সাপোর্ট করেছেন, যে আস্থাও রাখতে পেরেছেন। ডেফিনেটলি হৃদয় ভাই অনেক ভালো কাজ করে, সেই জন্য আপনি হয়তো তার প্রতি আস্থা রাখতে পেরেছেন। আর শাকিব খানের বিষয়টা অবশ্যই আসবে, আমরা পরবর্তী কোশ্চেন নিয়ে নেই। শিওর। ওকে, প্রযোজক হিসেবে ইন্ডাস্ট্রিতে কি কি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে? কিছুটা তো হিকাপস থাকেই, যেহেতু এটা যৌথ প্রযোজনের সিনেমা ছিল, তখন আমাকে তো একটা পারমিশন নিতে হয় মিনিস্ট্রি থেকে, সবকিছু থেকে। ওই সময়টাতে বাংলাদেশের জুলাই আগস্টের আমরা যে সময়টার মধ্যে দিয়ে গিয়েছি, হ্যাঁ, তো ওই সময়টাতে আমি একটু স্টাক ছিলাম, সময় লাগছিল সবকিছুতে। হঠাৎ করে আমাদের ভিসা সংক্রান্ত প্রবলেম হচ্ছিল, যাক আলহামদুলিল্লাহ আমরা সবকিছু গুছিয়ে উঠতে পেরেছি, ঠিকঠাক মতো হয়েছে। যখন আমি সিনেমাটা বানাই তখন আমি জানতাম যে সার্টিফিকেশন বোর্ড তৈরি হয়েছে, সো উই হ্যাড এন থট দ্যাট ওকে, যেহেতু এটা সার্টিফিকেশন বোর্ড, তো ইট উইল গো আন্ডার ক্যাটাগরি লাইক 13+, 17+, প্যারেন্টাল গাইডের সাথে, বা 18+ এরকম একটা কিছুতে। বাট সার্টিফিকেশন বোর্ড হলে আমরা তখন ওই সুবিধাটা পাইনি তখন, তো তখন এটা আসলে সেন্সর বোর্ডেই গিয়েছে, মানে সেন্সারই গিয়েছে। ওনারা রিকোয়েস্ট করেছেন আলোচনা সাপেক্ষে যতটুকু, একদম না করলেই না, অতটুকু আমি একটু ট্রিম করেছি, খুব বেশি না, 16 সেকেন্ডের একটা ট্রিমিং ছিল। কিন্তু এই যে 16 সেকেন্ডটা করার ব্যাপারে যতটুকু আসলে, তো যখন আমরা বলি সার্টিফিকেশন বোর্ডে তো আসলে কোনো কিছু কাটা যায় না, তো আপনি যে সার্টিফিকেশন ক্যাটাগরিটা দিয়ে দিতে পারবেন। তো ওই সময়টাতে যে একটা আনশিওর একটা সময় থাকে না, যে আসলে কি হচ্ছে, কি হবে, একটা টেনশন, যেহেতু আমি প্রথমবার প্রযোজনা করছি, আই এম নট ইন দ্য ইন্ডাস্ট্রি, আর আমি আসলে ইন্ডাস্ট্রির মানুষকে ভাবে চিনি না, তো তখন আমি কতটুকু সাপোর্ট পাচ্ছি বা পাবো, আমি মানে অনেক সাপোর্ট পেয়েছি গভর্নমেন্টের, যত আমি বলবো যে যারা সেক্রেটারি ছিলেন, ইভেন তথ্য মন্ত্রণালয় থেকে সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন, সেন্সর বোর্ড থেকে সবাই সাপোর্ট করেছেন, দে আর ভেরি সাপোর্টিভ ইন এভরি ওয়ে। ইভেন আমার দর্শকরা আমাকে অনেক সাপোর্ট করেছেন, সো সেই দিক থেকে একটু টেনশন ছিল,
বাট ওই যে একটা মনের মাঝে কোথায় যেন ছিল যে না আমি আসলে করে উঠতে পারবো। আসলে ওই যে ছাড়পত্র পাওয়ার আগ পর্যন্ত একটু টেনশন কাজ করে, এটা হয়তো সবারই ওইটাই হয়তো বা একটু থাকে। আমি যদি একটু অন্য ট্র্যাকে কথা বলেছি, হল মালিকদের কাছ থেকে কেমন আপনি আর কি কেমন সাপোর্ট পেয়েছেন কিনা? আমরা যতটুকু জানি আপনি সাপোর্ট আসলে পাননি, কিন্তু কি কি বিষয় আসলে সংস্কার দরকার? আপনি একজন এডুকেটেড পারসন, আপনি এখানে অর্থলগ্নি করছেন, সিনেমা হচ্ছে বিগ বাজেটে, তো আপনার মতো যদি আরো প্রযোজক আসে তাদেরকে আপনি কি সাজেশন দিবেন যে এখানে কি কি ঠিক নাই, কি কি ঠিক করা উচিত, বিশেষ করে হল মালিকদের ক্ষেত্রে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে? আমি বলবো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয় যে এখন হল মালিকদেরকে কিন্তু আমরা চাইলে সরাসরি সিনেমাটা দিতে পারি, ডিস্ট্রিবিউট করতে পারি। আমাদের এখন যে সেন্ট্রাল সার্ভার থেকে যায় বা যাদের সার্ভার থেকে যাচ্ছে তাদের কাছে আমরা সরাসরি করে কাজটা করতে পারি। বাট আলটিমেটলি আমাদের একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকে, হল মালিকরা তারা নিজেরা এসেও হয়তো একটা এজেন্সি রাখে, যে এজেন্ট রাখে, যে এজেন্টরা এসে নিয়ে যাবে, তারা হয়তো হল ভাড়া নিয়ে তারপর সিনেমাটা চালায়। তো সেখানে একটা কমিশনিং এর একটা ব্যাপার আছে, যেটা আমি এখন পর্যন্ত জানি না যে কমিশনিং এর ব্যাপারটা এটা কোথায় ওনারা, আমি শুনেছি এটা প্রযোজক সমিতি থেকেই অ্যাপ্রুভ হয়েছে, বাট এইটা অ্যাপ্রুভ হয়েছে অনেক বছর আগে। আমরা এখন ডিজিটাল যুগে আছি, আমরা এখনো যদি সেই একই সিস্টেমে যাই যেখানে আসলে ওই এখনো কাগজে লিখে হিসাব করতে হয়, এখন ওনারা মানে গুনে গুনে হিসাব করেন। কথা বলেছেন এই টিকেটিং থাকলে অনেক কিছু সহজ হয়ে যেত, সহজ হয়ে যেত, আর ব্যাপারে কি স্বচ্ছতার ব্যাপারটা চলে আসতো আমার কাছে যেটা মনে হয়। কিন্তু এখন তো আপনি হল ভাড়া নিয়ে করছেন কি নাকি হল মালিকদের কাছে দিয়েছি, বাট এখন যেটা হয় যে ওনারা নট নেসেসারি কি হল মালিকরাই এটা চালাচ্ছেন, অনেক সময় হল মালিকদের কাছ থেকে কেউ ভাড়া নিয়ে তারপর সিনেমাটা চালাচ্ছেন। তো মানে যেহেতু এটা ঈদের সিনেমা, ঈদের এই 2 মাস হয়তো বা ওনারা চালাবেন বা ঈদের নেক্সট ঈদেও হয়তো চালাবেন, তো তখন যেটা হয় যে ওনাদের একটা এজেন্ট কমিশন থাকে, এবং আমি শুনেছি এটা প্রযোজক সমিতি থেকেই হয়েছে। তো এটা ওল্ড একটা মানে ওনাদের কোনো নীতিমালা হয়তো বা পাস হয়েছে, সেটা আমি যেহেতু আমি মাত্রই ঢুকেছি, আমি এখন গিয়ে হয়তো বা জানবো যে আসলে কি। তবে টিকেটিং হলে এই যে টিকিটগুলো বিক্রি হচ্ছে, আমাকে সবাই জিজ্ঞাসা করে যে ফার্স্ট উইকে কত হলো, সেকেন্ড উইকে কত হলো, তো আমাকে একটা আন্দাজ করে বলতে হয়, কারণ আমি যে পার্সেন্টেজটা পাই after giving that commissions and everything, it's a very small percentage. কিন্তু এমন হলো যে একটা সিনেমা হলে 500 আসন, তো সেখানে আসলে এখন বললো যে না ওখানে 300 ফিল আপ হয়েছে, 300 মানুষ দেখেছে, হ্যাঁ বাকি 200 হল মালিকটা চাইলে তো সেটা হল মালিকটা চাইলে সেটা বলতেই পারে। তো এখানে কিন্তু আপনার জায়গা থেকে কিন্তু আপনি সেই বেনিফিটসটা পাচ্ছেন না। আমার বেনিফিটস আমি পাচ্ছি না, তবে আমরা যেটা ইউজুয়ালি করি যে আমাদের কিছু নিজস্ব লোকজন রাখি, তো আমি মনে করি যে স্বচ্ছতার একটা জায়গা থাকা উচিত। তো সেই ক্ষেত্রে সংস্কার যদি করতে হয়, টিকেটিং করতে হবে, কিন্তু টিকেটিং এর পরেও এই প্রবলেমটা হবে। আমি যেটা দেখেছি অনেক জায়গায় ব্ল্যাক হয়েছে, টিকিট ব্ল্যাক করেছে। তো এখন আমি যদি অনলাইন থেকে টিকিটটা কেটে আমি যদি ব্ল্যাক করি, তো আমাকে তো মানে আমার ওই পদক্ষেপটা তো নিতে হবে, ব্ল্যাক করাটা বন্ধ করতে হবে। যদি এই টিকিট ছাড়াই আসলে হলে প্রবেশ করা যাবে না, এটা বন্ধ করতে পারলে কিন্তু অনেকাংশে এটা সলভ হতে পারে। এখন ই টিকেটিং হোক বা ই টিকেটিং না হোক, প্রথমত আমাদের এই নিজেদের মধ্যে যে আছে না যে মানে আমি একটু বেশি খাই, ওনাকে একটু কম দেই, এই জিনিসটা একটু মানে এটা যদি আমরা একটু কমাতে পারি। আপনি এখন পর্যন্ত এটা শুধু আমি বলি না, সব প্রযোজকরাই সাফার, যার জন্য প্রত্যেকটা প্রযোজক, আপনি বরাবর যে কোনো প্রোডাকশন হাউসের কাছে যান, সবাইকে জিজ্ঞাসা করুন। কেন আপনাকে বেশি বলছে কিনা বরবাদ তো আসলে আমরা যত নিউজে দেখি আর কি হাউসফুল, কিন্তু হাউসফুল হয়েও যে প্রযোজক তার বেনিফিটসটা পাচ্ছে কিনা। প্রথম আমি চাইবই যে আমার লগ্নিকৃত টাকাটা উঠে আসুক, তারপর যেটা হবে এটা বোনাস, যেটা এটা আমার প্রথম সিনেমা। লগ্নিকৃত টাকা কি উঠে এসেছে কিংবা কাছাকাছি আছে ইনশাআল্লাহ, আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা প্রথমে একটা নিউজ দেখেছিলাম যে প্রথম সপ্তাহে টিকিট বিক্রির অর্থ এসছে 22 কোটি টাকা, এর এখন পর্যন্ত সম্ভবত 55 কোটি নাকি আরো ছাড়িয়ে গেছে, কাছাকাছি 55। তারপরেও কিন্তু লগ্নিকৃত অর্থ এখনো উঠে আসেনি, কি বলবেন আপনি? আমি বলবো যে সিস্টেমে যেটা হয় যে পার্সেন্টেজটা একটা প্রপার পার্সেন্টেজ থাকা উচিত প্রযোজকদের জন্য, এই লিকেজগুলো বন্ধ করতে হবে আমাদের। আর মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের যেই স্পেসিফিক একটা মেইনটেনেন্স অ্যামাউন্ট থাকে আমাদের, সেটা একটা ধরে বেঁধে দিতে হবে যে এতটা যেন না হয়। মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্স থেকে তো আপনারা সঠিক হিসাবটা পাচ্ছেন? ওটা আমরা সঠিক পাচ্ছি, হ্যাঁ, যেহেতু এখানে ই-টিকেটিং ব্যবস্থা, অনলাইনে টিকেট, এখানে আসলে কারচুপি কিছু নেই, এবং ওনারা ভেরি মাচ ক্লিয়ার যে আপনি কোন অ্যামাউন্টের উপরে পার্সেন্টেজটা পাবেন। সারা বাংলাদেশে ঢাকার বাইরে এবং ঢাকার বিভিন্ন জায়গায় যে হলগুলো আছে সবগুলো যদি ই-টিকেটিং এর মাধ্যমে চলে আসতো, অনলাইনে মানুষ যদি টিকিট কেটে সিনেমা দেখতো, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি আরো বেশি সমৃদ্ধ হতো। এবং গভর্নমেন্টের উচিত যে এই জায়গাটা একটু কাজ করা, এই জায়গাটা কাজ করলে
আপনারও কনফিডেন্সটা অনেক বাড়বে। শুধু আপনি আমার আবার না, সেকেন্ড সবার টাইম বাড়বে। অর্থলগ্নি করতে আপনার ইন্টারেস্টেড হবেন। আমি তো অলরেডি সেকেন্ড টাইমের তো অ্যানাউন্সমেন্ট দিয়ে ফেলেছি। আমার মনে হয় যে যদি সরকার চায়, যদি আমাদের যে কটা জেলা আছে প্রত্যেকটা জেলায় যদি আমাদের সিনেপ্লেক্স বসিয়ে দেওয়া হয়, সিনেপ্লেক্স যদি করা হয়, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। তখন আমাদের আসলে হল মালিকদের সাথে মন কষাকষি, হ্যাঁ, এটা আমাদের আর করতে হবে না, এটা আর হবে না। তখন খুব সিম্পলি আমরা সিনেমা বানাবো, আমরা সিনেমা দিব এবং আমাদের যে প্রাপ্য আমরা সেটা পেয়ে যাব। তো এটা আর সরকারের জন্য এটা খুব সহজ না যে আপনি আপনার ট্যাক্সটাও বুঝে পাচ্ছেন। এখন আমি ট্যাক্স পে করছি, আমার কাছে ট্যাক্স কাটা হচ্ছে, বাট আমি জানি না আসলে তার ট্যাক্স পে করছে কিনা। তো আমাকে তো মানে এই জিনিসগুলো তো প্রপার থাকতে হবে। তো একমাত্র সিনেপ্লেক্স আর মাল্টিপ্লেক্স পে করছে সেটা আমি জানি, বাট অন্যান্য হল মালিকরা কতটুকু করছে সেটা তো আসলে আমার জানা। আসলে এই জায়গায় অবশ্যই কাজ করা উচিত। কারণ এটা অনেক বড় একটা সেক্টর, বড় একটা অ্যামাউন্টের ট্যাক্স থাকে এটাতে। আরেকটা বিষয় কি সংস্কার অবশ্যই দরকার আমার যেটা মনে হয় যে আপনারা রিসেন্ট ডিবি অফিসে গেলেন, হ্যাঁ, সেখানে দেখা গেছে যে অনলাইনে অলরেডি ছড়িয়ে পড়েছে, যেটাই হয় যারা আমরা মুভি দেখতে যাই একটু ভিডিও করে ছেড়ে দিলাম, একটা রিলস ছেড়ে দিলাম, কিন্তু খুব সহজ। তো এরকমটা তো হয়েছে এবং আপনারা শিকার হয়েছেন, ডিবি অফিসেও গিয়েছেন। তো এই জায়গায় কি কঠোর সংস্কারটা দরকার, আসলে কি করলে এটা আমরা বন্ধ করতে পারবো? সংস্কারটা আসলে এই জায়গায় আমি বলবো যে এটা আমাদের নিজেদের প্রথমে সিভিলাইজ হতে হবে। আমরা প্রত্যেকটা মানুষ, কারণ আমরা সিনেমা হলে যাই, আমরা সিনেমাটা এনজয় করতে যাই, আমাদের উচিত সিনেমাটা এনজয় করা। আর কি মোবাইল ফোনে তুলে মোবাইল ফোন থেকে একটা ভিডিও করলাম আর ওটা আমি রিল করে ছেড়ে দিলাম না, আমি তাও ধরলাম এরকম কিছু মানুষ আছে তারা করে এবং তারা করবে, কিন্তু তাদের জন্য আমাদের ডিজিটাল নিরাপত্তাটা কি হওয়া উচিত, আইনটা কি করলে আমরা তাদেরকে আমার মনে হয় যে প্রথমত এটার সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি হল মালিক কর্তৃপক্ষ যারা আছেন তাদের উচিত যে এটা হচ্ছে না, এটা এনশিওর করা যে কেউ এরকম ভিডিও করছে না। আর যেটা করা যায় সেটা হচ্ছে যদি এমন কোনো কিছু থাকে, আমাদের যে অ্যান্টি পাইরেসি যে টিম আছে, তো আমরা তাদের সাথে একটা হোক, সেটা ছোট একটা ফি নিয়েই হোক গভর্নমেন্ট, যে তারা এই সিনেমার কোনো ক্লিপস যদি পায়, যে আমরা সিনেমাটা শুরু করার আগে যদি তাদেরকে দিয়ে দিতে পারি যে তাদের সিস্টেমে চলে আসছে, তো তারা এই রিলেটেড কোনো ক্লিপস যদি পায় তারা ইমিডিয়েটলি এটা নামিয়ে দেবে। তো এটার জন্য আমরা প্রযোজকরা পে করতে রাজি আছি। আমি তো একটা মানে অলরেডি একটা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ এটা নিয়ে, যে ওনারা আমার যে কোনো ক্লিপস আসলে নামিয়ে দেবেন। এবার ম্যাসিভ আমরা করেছি, আমরা অনেক ক্লিপস আমরা নামিয়েছি। তো আমার দুইটা কান্ট্রিতে দুইটা কোম্পানিকে আমাকে ইনভলভ করতে হয়েছে। তো এমন যদি আমরা গভর্নমেন্টে যদি আমাদের দেশে যদি করে, গভর্নমেন্টে যদি এই দায়িত্বটা নিয়ে নেয়, একটা সেক্টর, খুব বড় কিন্তু না, একটা সেক্টর, শুধু চলচ্চিত্র একটা সেক্টর যদি থাকে, তাহলে কিন্তু এটা খুব ইজিলি ম্যানেজ করা সম্ভব। দেখেন সুমি আপু, যে যারা অর্থলগ্নি করছে তারা কিন্তু অনেকাংশে আর কি বলবো, নিজের যে প্রাপ্যটা আছে সেটা থেকে বঞ্চিত হচ্ছে। সেটা নাটক হোক, সিনেমা হোক, যে কিছু হোক, বিশেষ করে সিনেমা তো আসলে পাইরেসি বন্ধ হওয়া উচিত। আরেকটা জায়গায় আমার মনে হয় সংস্কার করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা এখন সিনেমা করতে দেশের বাইরে যাই অনেক কিছুর জন্য। তো আমাদের উচিত, আমাদের যদি একটা ফিল্ম সিটি থাকে, যেমন এফডিসি আছে, বাট এফডিসি এখন খুবই খারাপ অবস্থায় আছে, তো আমাদের উচিত একটা ফিল্ম সিটি যেখানে আমরা সব ধরনের সুবিধা পাবো। আমাদের দেশে এখন পর্যন্ত ফাইট করার জন্য যে প্রপার ইকুইপমেন্টগুলো আমরা পাই না, সেটার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, কারিগরি সহায়তার জন্য কিন্তু বাইরে যেতে হয়। আর এই যে ট্রেনিংগুলো করানো, এই ট্রেনিং আমাদের কলাকুশলী যারা আছে, এটা আমাদের মনে হয় যে এই সেক্টরটা ওপেন করা উচিত। তাহলে আমাদের আসলে বাকি জিনিসগুলো আর আমাদের বাইরে যেতে হবে না। আমরা যদি প্রপার জায়গাটা পাই শুট করার জন্য, আমরা যদি প্রপার অ্যারেঞ্জমেন্টটা পাই, তাহলে আমরা কেন যাব দেশের বাইরে? আমার দেশে তো অসম্ভব সুন্দর জায়গা আছে শুট করার জন্য। এক্স্যাক্টলি। আর আমরা যদি প্রপার নিরাপত্তাটা পাই শুট করার সময়, তাহলে আমার মনে হয় যেটা কিন্তু দেশের বাইরে সব দেশেই আছে। হ্যাঁ, দেশের বাইরে সব জায়গায় আছে, কিন্তু আমাদের দেশে আসলে পূর্ণ ওই যে আমরা এফডিসির উপর নির্ভর করে, সেখানে তো একই ফ্রেম, একই সব একই, এবং প্রযুক্তিগতভাবেও সেখানে আমরা আধুনিক না, এখনো হতে পারিনি। তাও একটা তৈরি হওয়ার কথা ছিল হয়তোবা, যেটা এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয়নি। আমরা চাই যে পূর্ণাঙ্গ একটা বাস্তবায়ন হোক, একটা ভালো ফিল্ম সিটি যেন আমরা পাই, যেতে করে আপনারা ভালো ভালো ছবি প্রযোজনা করতে পারেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। প্রযোজক হিসেবে বরবাদ সিনেমায় আর্থিকভাবে আপনি সফল কিনা? প্রযোজক হিসেবে বরবাদ সিনেমা আর্থিকভাবে আলহামদুলিল্লাহ আমি সফল। সফলতাটা আসলে শুধু আর্থিকভাবে না, সফলতাটা হচ্ছে আমি অ্যাজ এ নতুন প্রডিউসার, নতুন একটা কোম্পানি, প্রথম সিনেমা, আমি দর্শকের যে ভালোবাসা পেয়েছি এবং আপনাদের সবার যে ভালোবাসা পেয়েছি, আমার মনে হয় এটা একটা আর্থিকের চাইতে অনেক বড় একটা সফলতা।
না সেটা তো ডেফিনেটলি এখন আমরা হচ্ছে নিউজ ফিডে গেলেই দেখি শাহরিন সুমি আপু এখানে কথা বলছে সেখানে বলছে, সবার জানার আগ্রহ। কিন্তু আপনিও বলেছিলেন যে বরবাদ ছবি 100 কোটির ক্লাবে যাবে, সেটা কি এখন কি মনে হচ্ছে? ডেফিনেটলি যাবে। সফলভাবেই সিনেমাটা চলছে, বাইরে চলছে, আমরা এটাতেই খুশি এবং আমরা যতটুকু সাপোর্ট এখান থেকে দেওয়ার আমরা দিতে পারছি, এটাতেই আমাদের এখন আপাতত মানে আমরা মনে করি ফোকাসটা এখানে। আপনার কি মনে হয় যে বরবাদ ছবি শাকিব খানের অন্য সব ছবির রেকর্ড ভেঙে দেবে? ভেঙে দিয়েছে তো। না এখন যেটা বলা হচ্ছে যে ঠিক আছে, আপনি অনেক জায়গায় বলেছেন আপনি অনুমান করে 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 বলছেন, কিন্তু পূর্ণাঙ্গভাবে আপনি যদি প্রেসে বলেন সেটা, কিংবা সবাই তো আসলে জানবে, দেখবে, শুনবে। দিস ইজ দ্য রেকর্ড ব্রেকিং ফিল্ম। বরবাদ অলরেডি শাকিব খানের সব সিনেমার রেকর্ড, শাকিব খানের সব সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে আপনার বলছেন। আর আমাদের দেশের জনপ্রিয় একটা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না, সেই সিনেমাটার রেকর্ড কি ভাঙতে পারবে বরবাদ? বেদের মেয়ে জ্যোৎস্না ওই সময়তে যেই অ্যামাউন্টে তৈরি হয়েছে, আজকে যদি আমি সেই অ্যামাউন্টটা দেখি তাহলে হয়তো আমাকে আরো 100 কোটি না, আরো 100 কোটি যোগ করতে হবে। তো বেদের মেয়ে জ্যোৎস্না তো বলবো যে ওটার সাথে তো আসলে কম্পেয়ার করার মতোই না। তারপরে যদি কম্পারিজনটা চলে আসে, আমরা পাশাপাশি চলছি, এখন দেখি কোথায় গিয়ে দাঁড়াতে, মানে শেষটা কোথায় হয় সেটা হলে পরে বলতে পারবো। আচ্ছা, তার মানে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভাঙবে কিনা বরবাদ, সেটা এখন দেখার বিষয়। এবার পরের কোশ্চেনে চলে যাই আপু। আগামী 3 বছরে শাকিব খানকে নিয়ে আরো 3টা ছবি বানাবেন। শুধু শাকিব খান কেন, আমাদের যে সিনেমাটা আমরা ভেবেছি, যে গল্পটা, সেই গল্পটা যখন আমরা শুরু করব ওটা সিকুয়েল হবে। তো আমি এখন একজনকে বরবাদের কি সিকুয়েল হবে? না, বরবাদের সিকুয়েল হবে না, এটা একটা নতুন সিনেমা হচ্ছে। এটা হয়তো বরবাদের পরে, এটা আসার পরে তো বরবাদ অনেক ছোটই লাগবে। আচ্ছা, তার মানে বিগ বাজেটে আরেকটা সিনেমা আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। এই সিনেমাটা আমি আসলে অন্য কাউকে নিয়ে, অন্য কোনো ডিরেক্টরের মাথা থেকে, মানে আমি বিশ্বাস করি যে যেটা ওর মাথা থেকে এসেছে, ও চাচ্ছে এরকম করতে, ওটাই এইভাবে করে সিনেমাটা করতে। এটাও কি যৌথ প্রযোজনার করার ইচ্ছা সেকেন্ড ছবিটা? এটা খুব সম্ভবত আমি একাই করব। ওকে, তার মানে আমরা হচ্ছে মেইন কাস্টিং আমরা পাচ্ছি হচ্ছে শাকিব খান, এবং শাকিব খানের সাথে কি ওপার বাংলার কাউকে নেবেন? এটা আমরা এখনো ডিসাইড করিনি। আমি এখানে শারিন আপু একটু বলতে চাই যে শাকিব খান আরো বেশি জনপ্রিয় হতে চলেছে, তখন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে ওপার বাংলা নায়িকা দিয়েই উনি কাজ করছে। আপনি শিকারি বলেন, আরো অনেক ছবি আছে, অনেকের সাথে তিনি কাজ করেছেন, প্রিয়তমাও সেম, ইধিকা পাল, এবং বরবাদেও ইধিকা পাল। তো এটাকে আপনারা একটু ইনসিকিউরিটি ফিল করেন যে বাংলাদেশি কোনো নায়িকার কে যদি কাস্টিং করলে শাকিবের ছবি আসলে ফ্লপ হবে? আপনি কি মনে করেন? না, আমি সেটা একদমই বলবো না। বাংলাদেশি নায়িকারা যথেষ্ট ভালো অভিনয় করে, কিন্তু তাদের আপনারা কাস্টিং করেন না, এটা ঠিক না। আমরা কাস্টিং করি না সেটা না, একটা থাকে না যে অন স্ক্রিন যেই প্যারটা দেখতে ভালো লাগে। আর আমার এই সিনেমাটার জন্য আমার চাইতে বেশি হৃদয়ের ছিল যে বরবাদের জন্য এই ক্যারেক্টারে ওর মনে হয়েছিল যে ইথিকা পাল ইজ দ্য বেস্ট। কারণ ইথিকা পালের অনস্ক্রিন যে কেমিস্ট্রি ওনাদের দুজনের মধ্যে যেটা থাকে, আমার কাছে মনে হয়েছে যে হৃদয়ের যে ভাবনাটা ছিল ওটা একদম কারেক্ট ছিল। কারণ কিছু কিছু জিনিস আছে যেটা খুব, ইথিকা খুব সিম্পল থেকে শুরু করে ডিসিশনটা কে নেবে? প্রযোজক নেবে নাকি শাকিব খান নেবে? এটা সাধারণত প্রযোজকই নেয়। আমরা শাকিব ভাইয়ের সাথে প্রযোজকই নাই, সেটা পরিচালক জাস্ট শুধু নাম্বার অফ অ্যাক্ট্রেস আমাকে দিবে, সেখান থেকে আমি চুজ করতে পারি। সে তার পছন্দটা বলতে পারে, তারপর সে যুক্তি খণ্ডাবে কেন, তারপর হয়তো আমরা সেটা ডিসাইড করবো যে কোথায়। আর আমরা সেটা শাকিব ভাইকে জানাবো। ইফ ইন কেস শাকিব ভাই যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে না, এটা না হয়ে এটা হলে ভালো হতো, অপশনসগুলো কি কি ছিল, সেই ক্ষেত্রে আমরা এটা আলোচনা সাপেক্ষে আমরা চেঞ্জ করতে পারি। কেন শারিন আপু একটু বলছি, কেন শাকিবের এখন যেই ছবি বের হচ্ছে ওপার বাংলার নায়িকা দেখছি, যে ছবি হচ্ছে ওপার বাংলা নায়িকা, কিন্তু দেখা গেল যে অন্য নায়িকাদের নিয়ে উনি কাজ করছে হচ্ছে হারলেনকে নিয়ে প্রমোট করছে, কিন্তু এই জায়গায় শাকিব খানেরও আসলে একটু ভেবে দেখা উচিত। প্রযোজক আপনারা তো বলবেনই আপনাদের কথা, আপনারা তো চাইবেনই হয়তো বা ওপার বাংলার হোক কিংবা দেশের হোক, কিন্তু এখানে আমার যেটা মনে হচ্ছে শাকিব খানকে আমাদের দেশের নায়িকা দিয়েও দেখতে চাই, কারণ শাকিব খানের সাথে যেই ছবি করে সেই কিন্তু হিট। হ্যাঁ, তো শাকিব, আমি জানি না, শাকিব খান হয়তো একটু ইনসিকিউরিটি ফিল করে যে না, সব ওপার বাংলা নায়িকা নিচ্ছে, কেন আমাদের দেশের নায়িকা না? এমন কিছু না।
শাকিব একটু খান চেঞ্জ হওয়া দরকার। আমরা আমাদের সিনেমাটাতে আসলে বাংলাদেশি নায়িকাই ভাবছি, তো আমাদের ক্যারেক্টারটাকে আমরা একটু স্ট্রং করে তারপর আমরা চিন্তা করবো যে আসলে এই ক্যারেক্টারে বাংলাদেশি কোন নায়িকাটা যায়। আমার শুনেই তো ভালো লাগছে যে আমরা শাকিবের পরবর্তী সিনেমায় আসলে কোন নায়িকা পাবো, বাংলাদেশি নাকি ওভার বাংলা? অবশ্যই আমরা চাই আমাদের বাংলাদেশি নায়িকা চাই। হ্যাঁ, আমাদের 100% প্রচেষ্টা থাকবে বাংলাদেশি নায়িকা, বাট থাকে না যে আপনার ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়ে কাজ করাটা কে সবচেয়ে ভালো করতে পারবে। তো আর ওইখানে শাকিব ভাইয়ের সাথে ম্যাচিং এরও একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু জাস্ট ওকে ভালো লাগে বলে নিচ্ছি তা কিন্তু না, ওপার বাংলা ভালো লাগছে বলে আমরা কিন্তু দেশেও চিন্তা করেছিলাম, বরবাদের জন্য চিন্তা করেছিলাম, বাট আমার কাছে এবং হৃদয়ের কাছে দুজনের কাছেই মনে হয়েছিল যে মানে এই ক্যারেক্টারটাকে আসলে প্লে করা ইটস নট ইজি। দুটো মানে রিভেঞ্জ টাইপের একটা ক্যারেক্টারে যাচ্ছে, তো কে ভালো হবে? রোমান্টিক আমার মনে হয় প্রযোজক এখানে একটু সংশয় থাকে। আমি বিশেষ করে শাকিব খান তো মেগা স্টার, হ্যাঁ সুপারস্টার, তো এখানকে শাকিব নায়িকা নির্ধারণ কি শাকিব খান করবে না প্রযোজক? আমার যেটা মনে হচ্ছে, আমি খুব সরলভাবেই বলছি যে আপনারও একটা চাপ থাকে যে বিগ স্টার নিয়ে আপনি কাজ করছেন, সে জায়গায় আমি অবশ্যই বলবো শাকিব খান প্লিজ আপনার পরবর্তী সিনেমায় অবশ্যই বাংলাদেশি কোনো নায়িকাকে নেবেন, আমরা সেটাই দেখতে চাই। দেশের প্রতি তো একটা দায়বদ্ধতা থাকে। আমি অবশ্যই পড়ানোর চেষ্টা করছি প্রযোজক সুমি আপুকে আমাদের এই সেট থেকে। আমরা চাই যে পরবর্তী আমাদের বাংলাদেশি সবাই কাজ করুক, এবং যেটা বলছিলাম যে কিছু কারিগরি সুবিধা তো আসলে আপনারা চান সেটা দেশের বাইরে থেকেও আনা লাগে, তো ওই জায়গাটা ঠিক আছে, কিন্তু আমরা চাই আমাদের সকল নায়িকারা কাজ করুক, শিল্পীরা যেন দেশের হয়। আমরাও সেরকমই চাচ্ছি আমাদের সিনেমাটাতে একদম সবকিছুই দেশের যেন হয়। আর আমরা অলরেডি শর্টলিস্টও করছি, তো খুব শীঘ্রই হয়তো আমরা একটা ডিসিশনে চলে আসব। তো আরেকটা ডিসিশন আমি জানতে চাচ্ছি, এটা বলা ঠিক হচ্ছে কিনা, সেটা হচ্ছে সুন্দরী প্রযোজক শাহরিন আপু, যদি তাকে আমরা দেখবো কিনা বড় পর্দায় সামনে, যদি হয় না কোনো অনেক ক্যারেক্টার থাকে যে আপনার ভক্তদের যদি কোনো ডিমান্ড থাকে না আমরা শাহরিন আপুকে বড় পর্দায় দেখতে চাই, কি বলবেন? আমার আসলে বড় পর্দায় আসার ইচ্ছা কখনোই ছিল না, আর আমি সিনেমাটার সাথেই যুক্ত থাকতে চাই। আমি আমার যে পজিশনে আছি ওই পজিশনেই থাকতে চাই। আমি বড় পর্দায় অ্যাক্টিং এ আমি কখনো আমি ভাবিনি কখনো। আচ্ছা, মনে হয় না ওটা নিয়ে ভাবতে হবে না, আপনি আমাদের সিনেমায় অর্থলগ্নি করেন, এতে করে আমরা অনেক খুশি যে আপনাদের হাত ধরে অনেক বড় বড় চলচ্চিত্র আমরা দেখতে পারবো, আবারও হলমুখী হচ্ছে মানুষ। খুব ভালো লাগার একটা বিষয় কিন্তু শাহরিন আপু, সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই অনেক ধন্যবাদ জানাই, অনেক স্বাগত জানাই। আপনি যেন এই সেক্টরে থাকেন, যেন অন্যান্য প্রযোজকদের মতো একটা ছবি করে যেন হাওয়া হয়ে না যান, আমরা চাই আপনি থাকেন, সাস্টেইন করেন। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে। দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি বরবাদের থ্রুতে, আর আমার সামনে যে সিনেমাগুলো আসছে আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের প্রথম প্রযোজনা, এটা ভুল ত্রুটি থাকতেই পারে, সব কিছু মিলিয়েই আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের সিনেমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এত ভালোবাসা দিয়েছেন, এর জন্য অনেক ধন্যবাদ। দেশে বিদেশে সবাইকে ধন্যবাদ জানাই। আর চোখ রাখবেন আমাদের প্রযোজনা কোম্পানিতে, আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানে, আমাদের যে নতুন সিনেমাটা আসছে সেটার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল বরবাদের প্রযোজক শাহরিন সুমির সাথে, চমৎকার একটা আড্ডা দিলাম আমরা, আমার তো খুবই ভালো লেগেছে, এবং আমরা চাই শাহরিন সুমির মতো আরও প্রযোজক আসুক, এতে করে আমাদের দেশের সিনেমা অনেক বেশি সমৃদ্ধ হবে, আমরা নতুন অনেক বেশি বিগ বাজেটের সিনেমা পাবো, এটাই আমাদের প্রত্যাশা। সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই বড় পর্দায় গিয়ে সিনেমা দেখবেন।